১৪ই আগস্ট ২০০৫ সাল গ্রিসের রাজধানী এথেন্সের আকাশে একটি অদ্ভুত যাত্রীবাহী বিমান দেখা গেল, যা মাত্র ১০,০০০ ফুট উচ্চতায় উড়তেছে। এথেন্সের সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ল। এটা কি কোনো সন্ত্রাসী হামলার প্রস্তুতি নাকি কোনো হাইজ্যাকিং? এই বইয়ে গ্রিক এয়ারফোর্স তাৎক্ষণিকভাবে ফাইটার জেট পাঠালো। ফাইটার জেটগুলো কাছে গিয়ে দেখলো বিমানের ভিতরে অস্বাভাবিক নীরবতা। সব যাত্রী ও ক্রু নিথর, কেউ সাড়া দিচ্ছেন না। বিমানের ককপিটে একজন মানুষকে দেখা গেল যাকে পাইলট বলে মনে হচ্ছিল না এবং সে কিছু খোঁজার চেষ্টা করতেছিল। হঠাৎ বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে নামতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যে পাহাড়ে বিধ্বস্ত হয়ে পড়ে। এতে বিমানে ১২১ জন যাত্রী ও ক্রু নিহত হন। ১৪ই আগস্ট ২০০৫ সালের ভোর সকালে সাইপ্রাসের লারনাকা বিমানবন্দরে ১১৫ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য হেলিয়াস ফ্লাইট 522 তে আরোহণ করেন। তাদের গন্তব্য ছিল চেক প্রজাতন্ত্রের প্রাগ শহর, কিন্তু পথে এথেন্সের একটি স্টপওভার ছিল। গ্রীষ্মের মৌসুমে অধিকাংশ যাত্রী ছুটি কাটাতে সাইপ্রাস থেকে এথেন্সে যাচ্ছিলেন। এই ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন অত্যন্ত অভিজ্ঞ একজন ব্যক্তি। ৪৯ বছর বয়সে তার ১৭,০০০-এরও বেশি বিমান উড়ানোর অভিজ্ঞতা ছিল। ফার্স্ট অফিসারও ছিলেন ৫১ বয়সী একজন অভিজ্ঞ পাইলট। ৭,৫০০ ঘন্টা তিনি বিমান নিয়ে আকাশে কাটিয়েছিলেন। এই দুই পাইলট এর আগেও একসঙ্গে অনেক ফ্লাইট অ্যাটেন্ড করেছিলেন। অন্যদিকে বিমানটি ছিল একটি ৭ বছরের পুরনো বোয়িং 737-30। সকালে ঠান্ডা বাতাসে বিমানটি বিনা ঝামেলায় লারনাকা বিমানবন্দর থেকে উড়াল দিল। বিমানটি ১০,০০০ ফুট উপরে যাওয়ার পর ক্রু নিকোসিয়া এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করেন এবং ক্যাপ্টেন ৩৪,০০০ ফুট উচ্চতায় উড়ার অনুমতি চাইলেন। পরে তাকে অনুমতি দেওয়া হলো, কিন্তু যখন বিমান ১২,০০০ ফুট উচ্চতায় পৌঁছালো, হঠাৎ ককপিটে একটি অ্যালার্ম বাজতে শুরু করলো। এই অ্যালার্ম সাধারণ টেক অফের আগে মাটিতে বাজার কথা। যখন বিমানের টেক অফ কনফিগারেশনের কোনো সমস্যা থাকে, অ্যালার্ম দেখে দুই পাইলট অবাক হয়ে গেলেন। ৯০ সেকেন্ড পর ক্যাপ্টেন তার এয়ারলাইন অপারেটর সেন্টারে যোগাযোগ করেন। টেক অফ কনফিগারেশন ওয়ার্নিং এবং ভেন্টিলেশন কুলিং ফ্যানের লাইট বন্ধ থাকার কথা জানালেন। মাটিতে থাকা ইঞ্জিনিয়ার জানালেন এই লাইট এমনিতেই বন্ধ থাকার কথা এবং সার্কিট ব্রেকার ক্যাপ্টেনের আসনের পিছনে থাকে। তখন ইঞ্জিনিয়ারের মনে পড়ল যে ফ্লাইটের আগের রাতে তিনি নিজেই বিমানের প্রেসারাইজেশন সিস্টেম পরীক্ষা করেছিলেন। পরীক্ষার সময় তিনি ওভারহেড প্যানেলের প্রেসারাইজেশন মোড সুইচটি অটো থেকে ম্যানুয়ালে রেখেছিলেন, কিন্তু কাজ শেষে সেটি আবার অটোতে ফিরিয়ে আনতে তিনি ভুলে গিয়েছিলেন। বিমানটি ৩৪,০০০ ফুট উচ্চতায় উড়ছিল এবং ম্যানুয়াল পজিশনের কারণে ভিতরের বায়ুচাপ কমতে শুরু করলো। দুই পাইলটের মধ্যে প্রি পাইলট চেকলিস্টে এই সুইচটি পরীক্ষা করার কথা ছিল, কিন্তু তারা খেয়াল করেননি। কেবিন অ্যালটিটিউড ওয়ার্নিং অ্যালার্ম বাজলো ও পাইলটরা প্রেসারাইজেশন সমস্যার বদলে ভুলবশত টেক অফ কনফিগারেশন ওয়ার্নিং এর দিকে মনোযোগ দিলেন এবং আসল সমস্যা সম্পূর্ণ অপেক্ষা করলেন। হাইপ্রক্সিয়ার প্রাথমিক প্রভাবে তারা সম্ভবত অক্সিজেন মাস্ক নামার বিষয়টিও বুঝতে পারেননি। এরপর ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসার অচেতন হয়ে গেলেন এবং ১০ মিনিটের অক্সিজেন সাপ্লাই শেষ হওয়ার পর যাত্রী ও ক্রু সদস্যরা একে একে জ্ঞান হারালেন। তাহলে ককপিটে সেই ব্যক্তি কে ছিল যে পাইলটের অচেতন হওয়ার পর ২ ঘন্টা পরে সেখানে এসেছিল? তদন্তে জানা গেল তিনি ছিলেন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট আর্দুয়াস প্রুডুমু, যার কাছে কমার্শিয়াল পাইলট লাইসেন্স ছিল, কিন্তু তিনি 737 চালানোর যোগ্য ছিলেন না। ককপিটের ভয়েস রেকর্ডার থেকে জানা গেল প্রুডুমু ইঞ্জিন বিকল হওয়ার পর মেডে কল করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি ভুলবশত ট্রান্সমিট বাটন চাপতে ভুলে গিয়েছিলেন। তদন্ত বোর্ড জানালো ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পর জ্বালানি শেষে একটি বোয়িং 737 নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা তার ছিল না। আর তিনি যদি কোনোভাবে বিমান অবতরণ করতেও পারতেন, তবুও যাত্রীদের বেঁচে থাকা ছিল অসম্ভব, কারণ এত সময় ধরে হাইপ্রক্সিয়া মস্তিষ্কে অপূরণীয় ক্ষতি করে দিয়েছিল। তদন্তে বিমানের ধ্বংসাবশেষে ৪টির মধ্যে ৩টি পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার ব্যবহৃত অবস্থায় পাওয়া গেল। এতে প্রমাণ হলো যে প্রুডুমু এবং সম্ভবত আরও ২ জন ক্রু সদস্য এগুলো ব্যবহার করেছিলেন, যার ফলে তারা অন্য যাত্রী ও পাইলটদের তুলনায় অনেকক্ষণ সচেতন ছিলেন।